নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল দি অথেন্টিক স্টোরি কালেকশনে আপনাদের স্বাগতম। আর দুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই শুভ শারদীয়ার শুভক্ষণে দি অথেন্টিক স্টোরি কালেকশনের বিশেষ নিবেদন বলো বলো দুর্গা এলো। আজকের গল্প পাঠে আমি রিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বলো বলো দুর্গা এলো। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশির রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খোসানোর, সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া। বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাহি কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি। পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि। ঠিকই ধরেছেন আপনারা, শরৎ এসে গেছে। আর তার সাথে চলে এসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই হলো নাচ, গান, গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা, বিভিন্ন ক্লাবের মধ্যে পুজোর থিম নিয়ে কম্পিটিশান, সেরা পুজোর তকমা, আরও কত কি, তাই না? তবে আমাদের আজকের গল্পটা কোনো ক্লাবের পুজো নিয়ে নয়। আমাদের আজকের গল্প উত্তর কলকাতার চ্যাটার্জি বাড়ির বনেদি পুজো নিয়ে। শিশির চ্যাটার্জি এই চ্যাটার্জি বংশের প্রপিতামহ। ওনার আমল থেকেই এই পুজো চলে আসছে। আর বনেদি বাড়ির পুজো মানে বুঝতেই পারছেন কত বড় করে পুজো হয় এদের। সব রকম তোড়জোড় কিন্তু শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে। মহালয়ার কথা বলতে আপনারও কানে ভেসে আসছে না বীরেন্দ্র কিশোর ভদ্রের মায়ের বন্দনা? সত্যি মহালয়ার দিন ভোরে উঠে মহালয়া শোনার অনুভূতিটা সত্যিই আলাদা। কিন্তু যারা আবার ভোরে উঠতে পারে না তারাও উঠে পড়ে। অ্যালার্মের আওয়াজে না হলেও মায়েদের বকুনিকে উঠতে সবাই বাধ্য। কি রে,
তোদের হলো সবার? মহালয়ার দিনও পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি কর সবাই, এরপর তর্পণের জন্য দেরি হয়ে যাবে। ইনি হলেন চ্যাটার্জি বাড়ির বড় বউ কাকলি চ্যাটার্জি, সর্বময় কর্ত্রী। আজ মহালয়ার দিন ভোরবেলা ওনারা সবাই মিলে গঙ্গায় তর্পণের জন্য যাবেন, কিন্তু বাড়ির সবাই এখনো রেডি হয়নি, তাই তিনি ডাকাডাকি করছেন। এই তো জেম্মা, আমি রেডি হয়ে গেছি। দাদার দিদি তো পড়ে পড়ে ঘুমোচ্ছে, চলো তো ওদেরকে আমরা ফেলে রেখে চলে যাই। ইনি হলেন চ্যাটার্জি পরিবারের সব থেকে ছোট সদস্য বনি চ্যাটার্জি। বয়সে ছোট হলে কি হবে, কথায় আর পাকামিতে সবার উপরে। এই দেখবি, সব সময় তোর পাকামি না? তোকে তো ঘুম থেকে তুলতেই যত দেরি হয়ে গেল। ওই তো দাদা ভাইও চলে এসেছে দেখছি। চলো জেম্মা, এবার তাহলে যাওয়া যাক। সুমি চ্যাটার্জি, চ্যাটার্জি বাড়ির একমাত্র আদুরে মেয়ে। হ্যাঁ গিন্নি, চলো এবার, আর দেরি করে লাভ নেই। আরে গাড়ি এসে দাঁড়িয়ে আছে তো। ইনি হলেন বর্তমান চ্যাটার্জি পরিবারের কর্তা সুকমল চ্যাটার্জি। রাজভারী লোক কিন্তু। হ্যাঁ হ্যাঁ চলো। পুরো চ্যাটার্জি পরিবার মিলে চলল গঙ্গার পাড়ে তর্পণের উদ্দেশ্যে। শরতের ভোর, চারদিকে বইছে হিমেল বাতাস, বাতাসে শিউলি ফুলের গন্ধ। গঙ্গার পাড় থেকে কিছুটা দূরে এক সাইডে কাশফুল ফুটে উঠেছে। আজ প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ রূপ দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন নবরূপে সেজে উঠেছে আজ মাকে সাদরে গ্রহণ করার জন্য। দেবীপক্ষের সূচনা হয়ে গেল আজ থেকে, আর 7 দিন পরেই মা আসতে চলেছেন। এদিকে চ্যাটার্জি পরিবারের তর্পণ শেষ হয়ে গেছে। বনি ঘাটের এক সাইডে দাঁড়িয়েছিল। সে তখন অপর দিকে গিয়ে একজনের কাছে দাঁড়িয়ে বলল, এই দাদা, কি করছিস রে তুই? এইদিকে দেখ, কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য খুব কমই দেখা যায়। ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে বলল সাহেব চ্যাটার্জি, চ্যাটার্জি পরিবারের বড় ছেলে। এই দাদা ভাই, আমার একটা ভালো ছবি তুলে দিবি? তোর ওই ডাইনির মতো মুখে ছবি তুলে কি হবে? কি বললি তুই? ঠিকই বলেছি। এই দাদা ভাই, তুই আমার ছবি তুল। আমার মতো একটা হ্যান্ডসাম মডেল তুই জীবনেও পাবি না। এমনিতে ক্লাসের অর্ধেক মেয়েরা আমাকে দেখে ক্রাশ খায়। কি? তোকে দেখে মেয়েরা ক্রাশ খায়? কাকিমাকে বলবো এসব? এই দাদা ভাই, তুই না দিনকে দিন ওই ডাইনির মতো হয়ে যাচ্ছিস। কি? আবার ডাইনি বলছিস তুই আমায়? দাঁড়া, আজ তোর একদিন কি আজ আমার একদিন। এই বলে ভাই বোন মিলে গঙ্গার ঘাটে এদিক ওদিক ছুটতে লাগলো। এই তোরা দুজন থামবি এবার? সব সময় বদমাইশি, তাই না? এসে থেকে দেখছি তোরা দুজন খালি ঝগড়া করে যাচ্ছিস। ইনি হলেন চ্যাটার্জি পরিবারের ছোট বউ সুলেখা চ্যাটার্জি। মা, আমি কিছু করিনি। দিদিভাই আমার পেছনে দৌড়াচ্ছিল আমাকে মারবে বলে। না গো মা, ও মিথ্যা কথা বলছে। ওই তো আমাকে ডাইনি বলে পালাচ্ছিল। ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। চুপচাপ ওখানে গিয়ে বসো, আমাদের কাজ হয়ে গেছে, আর একটু পরেই আমরা বাড়ি ফিরবো। মায়ের কাছে বকুনি খেয়ে দুজনে গিয়ে বসে পড়ল এক জায়গায়। কিছুক্ষণ পর ওদের জেঠিমা এসে বলল, চলো চলো সবাই চলো, এবার আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। পুরো চ্যাটার্জি পরিবার তাদের তর্পণ শেষ করে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে সবাই উঠোনে গিয়ে দাঁড়িয়ে রইল। ওখানে তখন প্রতিমার চোখ আঁকা হচ্ছে। সবাই এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে ওই দিকে তাকিয়ে রইল। এই দৃশ্য মুখে বর্ণনা করা সম্ভব নয়, কেবল সম্মুখে দাঁড়িয়ে উপলব্ধি করা যায়। এরপর দেখতে দেখতে এই 7টা দিন কোথা দিয়ে কেটে গেল কেউ বুঝতেই পারল না। আজ মহাষষ্ঠী, চতুর্থীর দিন থেকে এই কলকাতা নগরী সেজে উঠেছে আলোকসজ্জায়। এখন থেকেই রাস্তায় মানুষের ঢল নেমে এসছে। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমতে শুরু করে দিয়েছে। চ্যাটার্জি বাড়িতেও সকাল থেকে পুজোর ধুম পড়ে গেছে। সবাই ব্যস্ত আজকে। আর কিছুক্ষণ পরেই
মহাষষ্ঠীর ঘট তোলা হবে। এই সুমি, প্রসাদের থালাটা একটু এদিকে নিয়ে আয় তো মা। দিদি, ফুলগুলোকে ওইদিকে রেখে দিলাম, কেমন? জেঠিমা, এই নাও ফুল। কই গো, এখনো ঠাকুর মশাই এলেন না কেন? মা, আমার নতুন জামাটা কোথায় গেল? দেখতেই পাচ্ছেন সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এই তো ঠাকুর মশাই চলে এসেছেন দেখছি। বলতে বলতে ঠাকুর মশাইও পৌঁছে গেলেন। এমন সময় চ্যাটার্জি বাড়ির সদর দরজা পেরিয়ে একজন ঢুকলো। আরে বাবা অর্ক, তুমি এসো এসো। কেমন আছেন আন্টি? এই হলো অর্ক, পুরো নাম অর্ক দত্ত, সাহেবের বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই এই বাড়িতে যাতায়াত আছে ওর। আর প্রতি বছর পুজোর সময়, পুজোর 5টা দিন অর্ক সব সময় চ্যাটার্জি বাড়িতেই কাটায়। ওরও ভালো লাগে এত পুরনো, এত ঐতিহ্যমণ্ডিত এই বিশাল বনেদি বাড়ির পুজো উপভোগ করতে। আন্টি, সাহেব কোথায়? দেখো না, সাহেব সকাল থেকেই নিজের ঘরে বসে আছে, নিচেও নামিনি এতক্ষণে। দাঁড়াও, আমি ডেকে আনছি। আরে না না আন্টি, আমি বরং সাহেবের ঘরে যাই, ওকে ডেকেও আনবো আর ওর সাথে কিছু কথাও বলবো। আচ্ছা যাও। এই বলে অর্ক সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সাহেবের ঘরের কাছাকাছি আসতে ও শুনতে পেল সাহেবের গলা। দেখো মেঘা, তুমি বললেই আমি এক্ষুনি দেখা করতে যেতে পারবো। আমার বাড়িতে আজ থেকে পুজো শুরু হচ্ছে। অর্ক আস্তে আস্তে সাহেবের ঘরে ঢুকলো। আচ্ছা, আমি এখন রাখছি, আমাকে নিচে যেতে হবে, পরে কথা বলবো। এই বলে সাহেব ফোনটা রেখে দিল। পেছনে ঘুরে দেখে অর্ক দাঁড়িয়ে আছে। আরে অর্ক, তুই কখন এলি? আরে আমি একটু আগেই এসেছি, নিচে আন্টি বললো তুই ওপরে আছিস, তাই দেখা করতে চলে এলাম। আচ্ছা, তাহলে নিচে চল, আর একটু পরে পুজো শুরু হবে তো। হ্যাঁ, তার আগে একটা কথা বলতো, তুই একা একা ঘরে কি করছিলি? মেঘার সাথে কথা বলছিলি নাকি? হ্যাঁ, ওই আর কি। তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি বলতো? না, তেমন কিছু হয়নি। ওসব ছাড়, চল নিচে চল। অর্ক বুঝলো সাহেব কথাটা এড়িয়ে যেতে চাইছে, তাই সেও আর কিচ্ছু বলল না। ঠিক আছে, চল চল, নিচেই চল। ঘট তোলার পর্ব শেষ হওয়ার পর ঠাকুর মশাই পুজো করতে বসলেন। আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেল। জেঠিমা কাকিমারা সবাই মিলে পুজোর তদারকি করছেন। আশেপাশের বাড়ির বয়োজ্যেষ্ঠরাও এসছে পুজো দেখতে। আর এছাড়া কচি কাচারা তো আছেই, সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। সাহেব আর অর্ক উঠোনের এক সাইডে দাঁড়িয়েছিল। বনি কোথা থেকে দৌড়ে দৌড়ে এসে বলল, এই দাদা ভাই, ওইদিকে চল না, কত প্রসাদ রাখা আছে, চল প্রসাদ খাবো। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেল? এখনো পুজো শেষ হয়নি আর তুই খাবি বলছিস? ভাই বনি, এগুলো যদি আন্টি শুনতে পায় না, তাহলে তোকে কিন্তু খুব বকবে। যা, এবার তাহলে কি হবে? কেন, আবার কি হলো? আমি তো আগেই প্রসাদ খেয়ে ফেলেছি। কি, তুই আগেই খেয়ে নিয়েছিস? হ্যাঁ, আমি খেয়েই তো তোকে ডাকতে এলাম, তুই যদি প্রসাদ খাস। অর্ক এবার হেসে বলল, আচ্ছা, যা করেছিস ভালোই করেছিস, কিন্তু কাউকে বলিস না জানো, তাহলে কিন্তু খুব বকবে। এখন যা তো তুই। বনি আবার দৌড়ে দৌড়ে চলে গেল। মহাষষ্ঠীর পুজো শেষ হয়ে গেল। পুরোহিত মশাই পুজো শেষ করে চলে গেলেন। এরপর সবাই মিলে প্রসাদ খেতে বসে গেল। বাচ্চারা আগে আগে, বড়রা পরে পরে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলবেলা সমস্ত বাচ্চা মণ্ডলী এক জায়গায় বসে গল্প করছে। বড়দের বসে গল্প করার সুযোগ নেই। কাল সপ্তমী, সকালে মহাসপ্তমীর ঘট তোলা, কলাবউ নিয়ে আসা, নবপত্রিকা স্নান, অনেক কাজকর্ম আছে। সেই সব কিছুর আয়োজন এখন থেকেই শুরু হয়ে গেছে। সবাই গল্পে মেতে উঠেছিল। এমন সময় সাহেবের ফোনটা বেজে উঠল। সাহেব ফোনটা বের করে নামটা দেখে উঠে চলে গেল নিজের জায়গা ছেড়ে। সুমি বলল তখন, অর্কদা, কি হলো গো? দাদা ভাই উঠে চলে গেল কেন?
কে ফোন করলো গো দাদা ভাইকে? মনে হয় দাদার গার্লফ্রেন্ড ফোন করেছে, তাই প্রাইভেট কথা বলার জন্য চলে গেছে। অর্ক এই সময় জল খাচ্ছিল। বনির কথা শুনে কেসে কেসে বিষম লেগে একাকার অবস্থা। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আরে না না, সেরকম কিছু নয়, নিশ্চয়ই কোনো দরকার আছে তাই উঠে চলে গেল। তোরা বস, আমি গিয়ে দেখছি ও কোথায় গেল। অর্ক এই বলে উঠে চলে গেল। যাব বাবা, এও তো উঠে চলে গেল। অর্ক যেতে যেতে দেখলো সাহেব ফিরে আসছে। অর্ক কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সাহেব বলল, আরে তুই উঠে এলি কেন? চল চল, ভালোই তো আড্ডা হচ্ছিল। এই বলে সাহেব অর্ককে টেনে নিয়ে গেল। এইভাবে বিকেল গড়িয়ে রাত হলো, আর তার সাথে মহাষষ্ঠীর অবসান ঘটল এবং মহাসপ্তমীর শুভ সূচনা হলো। আজ চ্যাটার্জি বাড়িতে সকাল থেকেই হইচই শুরু। আর হবে নাই বা কেন, আজ যে সপ্তমী। সকালবেলা থেকেই সপ্তমীর ঘট তোলা, কলাবউকে স্নান করিয়ে মণ্ডপে এনে রাখা, আরতি দেওয়া, মন্ত্রপাঠ করা, সব কিছু একে একে চলছে। শাঁখ, কাঁসর, ঢাকের আওয়াজে পুরো চ্যাটার্জি বাড়ি গম গম করে উঠেছে। সাহেব আর অর্ক বেশ কিছু কাজের তদারকি করছে। সুমি মা জেঠিমাদের সাথে মিলে পুজোর কাজে সাহায্য করছে। সুকমল বাবু পাড়ার কিছু গণ্যমান্য ব্যক্তিদের সাথে তাদের বনেদি বাড়ির পুজো নিয়ে কথা বলছেন। আর বাড়ির সব থেকে ছোট সদস্য বনি পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। এই বনি, বেশি দৌড়াদৌড়ি না করে এক জায়গায় বস, পড়ে যাবি তো। আরে মা, কিছুই হবে না। এই বলে বনি আবার দৌড়ে চলে গেল। সপ্তমীর সকালের পুজো শেষ হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেয়। তবে পুজো বাড়িতে বিশ্রাম বলতে খাওয়া দাওয়ার পর একটা জায়গায় সবাই বসে আড্ডা দেওয়া। এবার বিকেলবেলা থেকে আবার তোড়জোড় শুরু হয়ে গেল সন্ধ্যের সান্ধ্য পুজোর জন্য। চ্যাটার্জি বাড়িতে সন্ধ্যের সময় এই আরতি খুব বড় করে হয়। পাড়া প্রতিবেশী সবাই আসে এই আরতি দেখতে, তাই বিকেল থেকেই সবাই ব্যস্ত। জেঠিমা, আমি এসে গেছি, কিন্তু বলো কি কাজ বাকি আছে, সব করে দেব আমি। ও মা রিজু যে, কি রে এত দেরি করে এলি তুই? তোকে আমরা সকাল থেকে আসতে বলেছিলাম না? কি করব বলো কাকিমা, সকাল থেকেই আসতে চেয়েছিলাম, কিন্তু পাড়ার দাদারা ডেকে নিয়ে গেল। ক্লাবের পুজোর কিছু কাজ বাকি ছিল, সব কাজ শেষ করে তবেই এসেছি। আগামী 3 দিন আর কোনো কাজ নেই। আমি সকালবেলায় এখানে চলে আসবো আর সব কাজ গুছিয়ে রাতে বাড়ি ফিরবো। আরে বাবা, এই রিজু তোমাদের বনেদে বাড়ির পুজো পুরো জমজমাট করে তবেই ছাড়বে। এই হলো রিজু, রিজু রয়। এই পাড়াতেই থাকে, খুবই কাজের ছেলে। পাড়াতে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি বা পুজো থাকলে রিজুর ডাক পড়বেই। আসলে রিজু থাকলে বাকিরাও কেমন যেন ভরসা পায়। ছেলেটি খুবই চটপটে, আর কোনো দায়িত্ব দিলে এত ভালোভাবে পূরণ করে যে কারোর কোনো অভিযোগই থাকে না। সেই জন্য চ্যাটার্জি বাড়ির পুজোতেও রিজুকেই চাই। বলো কাকিমা, তোমাকে কিছু সাহায্য করে দিই? না, এখানে তোকে কিচ্ছু করতে হবে না। তুই এক কাজ কর, এই দালান ঘর থেকে ফুলের ডালিটা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি ফিরে আসছি। এই বলে রিজু চলে গেল দালান ঘরের দিকে। দালান ঘর থেকে ফুলের ডালি নিয়ে বেরোতেই যাচ্ছিল, হঠাৎ একজনের সাথে জোরে ধাক্কা লাগে। ব্যাস, রিজু আর তার সামনের জন মাটিতে বসে পড়ল, আর ফুলের ডালি মাটিতে পড়ে সব ফুল ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ও বাবা গো, মেরে দিল। রিজুর সামনে তাকিয়ে দেখলো সুমি বসে আছে মাটিতে। সুমিও চোখ খুলে রিজুকে দেখলো, তারপর মাটি থেকে উঠে ওর কাছে এসে বলল, এই, তুমি চোখে দেখতে পাও না? অন্ধ নাকি? দেখো, আমি তোমাকে ধাক্কা মারিনি, তুমিই ধাক্কা মেরেছো আমাকে। কি? আমি ধাক্কা মেরেছি? একে তো অন্ধের মতো চোখ বন্ধ করে হাঁটছিলে, আমাকে ধাক্কা মারলে আবার নিজের দোষ স্বীকার করছো না। আমি কেন দোষ স্বীকার করতে যাব? এখানে আমার কোনো দোষই নেই। আমি অত কিছু জানি না,
তুমি ধাক্কা মেরেছো, সরি বলো এবার আমাকে। আমি সরি বলতে পারবো না। কি সরি বলবে না মানে? না, আমি বলবো না। এরপর সুমি রেগে গিয়ে আশেপাশে তাকালো, দেখলো ওখানে একটি জলের বোতল আছে। ওটা নিয়ে এসে সব জল রিজুর মাথায় ঢেলে দিল। রিজু রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সুমি ওখান থেকে চলে গেল। রিজু মনে মনে বলল, কোনো মেয়ে আজ অবধি আমার সাথে মুখে মুখ লাগিয়ে তর্ক অবধি করেনি, আর একে দেখো যেন মেয়ে তো নয়, পুরো ধানি লঙ্কা। রিজুর আর কি করার, যে ফুলগুলো পড়েছিল ওগুলো গুছিয়ে এক জায়গায় রেখে দিয়ে আবার একটা নতুন ফুলের ডালি নিয়ে চলে গেল। আরে রিজু, তুই ভিজে গেলি কিভাবে? আর বলো না জেঠিমা, ফুল আনতে গিয়ে এক পাগলের সাথে ঝগড়া করে ভিজে গেলাম। বলিস কি রে, এই বাড়িতে পাগল এলো কিভাবে? এসব বাদ দাও, পাগলকে আমি ভয় দেখিয়ে বের করে দিয়েছি। আমি যাই, মাথাটা একটু মুছে আসি। রিজু যাওয়ার সময় খেয়াল করলো ওখানে এক পাশে সুমি দাঁড়িয়ে আছে আর ওর দিকে কটমট করে তাকিয়ে আছে। রিজু বুঝলো জেঠিমার কাছে সুমিকে পাগল বলায় ও ক্ষেপে গেছে। রিজু ওর দিকে তাকিয়ে একটু বাঁকা হাসি হেসে চলে গেল। সন্ধেবেলা ধীরে ধীরে আরতি শুরু হলো। সবাই এসে উঠোনে জড়ো হলো। ঠাকুর মশাই আরতি করছেন। বাড়ির বড়রা এক জায়গায় বসে আরতি দেখছে। বাচ্চারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। বনি আবার ওর কিছু বন্ধুদের নিয়ে উঠোন থেকে কিছুটা দূরে আতশবাজি ফাটাচ্ছে। সাহেব বারণ করেছিল, কিন্তু বনি কারোর কথা শোনেনি। সে বাজি ফাটাবেই, তাই সাহেবও ওর সাথেই আছে ওর খেয়াল রাখার জন্য। আরে দাদা ভাই দেখ, এই বাজিগুলো খুব সুন্দর ফাটছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তুই সাবধানে বাজি ফাটা। এদিকে সুমি তার মা জেঠিমাদের সাথেই আছে। অর্ক আর রিজু মিলে সব দিকে খেয়াল রাখছে যাতে কারোর কোনো কিছুতে অসুবিধে না হয়। যদিও বা এর মধ্যে সুমি আর রিজুর 2-3বার চোখাচোখি হয়ে গেছে, আর প্রত্যেকবারই চোখে চোখে একটা ঠান্ডার লড়াই হয়ে গেছে দুজনে। যাই হোক, এইভাবেই প্রত্যেকের সপ্তমীর সন্ধেবেলা কাটলো। মহা অষ্টমীর সকালবেলা। কই গো গিন্নি, ঠাকুর মশাই তো চলে এলেন, তোমাদের এখনো রেডি হয়নি? সকাল থেকেই জেঠু ডাকাডাকি শুরু করে দিয়েছে। আসলে অষ্টমীর সকাল মানে বুঝতেই পারছেন, অঞ্জলি দেওয়ার হুড়োহুড়ি। ঠাকুর মশাই অনেক আগেই চলে এসছেন, সেই জন্য জেঠু ডাকাডাকি করছে। সমস্ত মহিলা মণ্ডলীদের বলে দিচ্ছি, অঞ্জলি শুরু হয়ে গেছে, তাই মুখে ময়দা মাখতে বেশি মনোযোগ না দিয়ে তাড়াতাড়ি এসে অঞ্জলি দিয়ে যান। সাহেবের পিছতুতো ভাই দীপ চিৎকার করে বলল, আরে দীপদা, এদের কথা বলছো? অঞ্জলি শেষ হওয়ার পর তারপর নড়ে নড়ে আসবে। এই সময় ওখানে রিজু এসে উপস্থিত হল। কি রে দীপ, তুই চিল্লাচ্ছিস কেন? আরে বলিস না, অঞ্জলি শুরু হয়ে গেছে, সবাই দিয়ে দিচ্ছে, কিন্তু বড় মামি, ছোট মামি, সুমি কেউই আসেনি। এই দাদা ভাই, এরকম ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন রে? এই যে আরেকজন চলে এসেছেন। এই বলে যেই রিজু সুমির দিকে ঘুরেছে, রিজুর চোখজোড়া এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় ওর উপরে। সুমি আজকে শাড়ি পরেছে, লাল পাড় সাদা শাড়িটায় ওকে খুবই মিষ্টি লাগছে। চোখে কাজল আর মুখে সামান্য মেকআপও আছে। আমি ষাঁড়ের মতো চালাচ্ছি? কতক্ষণ থেকে ডাকছি তোদেরকে বলতো? আরে একটু তো সাজগোজ করতে হয় নাকি? তাই বলে এতক্ষণ সময় লাগে? আর বক বক করিস না তো, চল অঞ্জলি দেব। এই বলে বনি, সুমি আর দীপ ওখান থেকে চলে গেল, কিন্তু রিজু ওখানেই দাঁড়িয়ে রইল। আরে রিজু, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? সাহেব এসে জিজ্ঞেস করলো। রিজু থতমত খেয়ে বলল, ও সাহেবদা তুমি? না না, আমি এমনিই দাঁড়িয়ে আছি। এমনি এমনি দাঁড়িয়ে আছিস কেন? চল অঞ্জলি দিবি। হ্যাঁ হ্যাঁ সাহেবদা চলো। ঠাকুর মশাই মন্ত্র পড়ছে, সবাই এক এক করে ফুল তুলে নিচ্ছে। ঠাকুর মশাইয়ের সাথে সাথে মন্ত্র বলছে, তারপর আবার ফুল ছুঁড়ে দিচ্ছে মায়ের পায়ের কাছে।
সবাই এক মনে অঞ্জলি দিচ্ছে, কিন্তু রিজুর চোখটা কেন জানি বারবার ঘুরে যাচ্ছে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সুমির দিকে। আজকে মেয়েটাকে একটু অন্যরকম লাগছে। রিজু মনে মনে বলে, ধনী লঙ্কাও এত মিষ্টি হতে পারে, এটা আমার জানা ছিল না। সবাই একে একে পুষ্পাঞ্জলি দিয়ে চলে গেল। রিজুও আনমনে অঞ্জলি দিয়ে বেরিয়ে গেল। পুষ্পাঞ্জলির পর সবারই মন গেল ভোগ খাওয়ার দিকে। অনেকক্ষণ থেকে সবাই না খেয়ে আছে, তার উপরে ক্রমাগত রান্নাঘর থেকে গরম গরম লুচি ভাজার গন্ধ ভেসে আসছে। বনি তো এর মধ্যেই দুবার ঘুরে এসছে রান্নাঘর থেকে, তাই কেউ আর দেরি করলো না, যে যার মতো করে বসে পড়ল খেতে। রিজু কিন্তু খেতে গেল না, একটা জায়গায় গিয়ে চুপচাপ বসে পড়ল। ওর চোখের সামনে এখনো ভেসে উঠছে সুমির মুখটা। কি রে রিজু, এখনো এখানে বসে আছিস, খাবি না? অর্ক এসে জিজ্ঞেস করলো। না না, মানে কি না মানে মানে করছিস? খাবি চল। আচ্ছা অর্কদা, একটা কথা জিজ্ঞাসা করব। তোর আবার কি কথা, দেখি বল শুনি। আচ্ছা, মেয়েদের কি শাড়ি পরলে বেশি সুন্দরী লাগে? মানে এসব তুই কি বলছিস? আরে যা জিজ্ঞাসা করছি তাই বলো না। আমি জানবো কি করে বলতো? তুই বরং কোনো মেয়েকেই জিজ্ঞাসা কর ব্যাপারটা। আরে ধুর, কি যে বলো না তুমি। এই দাঁড়া দাঁড়া 1 মিনিট, তুই কি মণ্ডপে কাউকে শাড়িতে দেখে ক্রাশ খেলি নাকি? আরে না না, কি যে বলো তুমি। দেখ ভাই, আমার কাছে কিন্তু কিছু লোকাস না, যাই বল তাই বল, তোর থেকে আমার অভিজ্ঞতাটা একটু হলেও বেশি। বাবা অর্কদা, তোমারও অভিজ্ঞতা আছে? তা কটা প্রেম করেছো শুনি? কি হচ্ছে ভাই, কে প্রেম করছে এখানে? যা বাবা, তুই কোথা থেকে চলে এলি? আমি যেখান থেকেই আসি না কেন, তুমি আগে বলো কে প্রেম করছে এখানে? কেউই প্রেম করছে না এখানে দীপ। অর্কদা তার নিজের প্রেমের অভিজ্ঞতার কথা বলছে। কি অভিজ্ঞতা বলো, আমিও শুনি। আর অভিজ্ঞতা ভাই, এখনো অবধি যাদেরকে প্রপোজ করলাম তারা সবাই রিজেক্টই করে দিল। এমনকি আজকেও মণ্ডপে একজনকে ট্রাই করব ভাবলাম, কিন্তু কোলা পাত্তাই দিল না। তোর মনে হয় তোর এই থোবড়া দেখে কেউ তোকে পাত্তা দেবে? সাহেব এসে বলল, ভাই সাহেব, শেষে তুইও আমার পেছনে যাচ্ছিস, এটা ঠিক নয়। অর্কদা, আমার তরফ থেকে তোমার জন্য 1 বালতি সমবেদনা। এসব বকবক করা বন্ধ কর তো, চল খাবি চল। এইভাবে হাসতে হাসতে সবাই চলে গেল খেতে। চ্যাটার্জি বাড়ির পুজো ইতিমধ্যেই জমে উঠেছে, কিন্তু সবে তো অষ্টমী, এখনো আরো অনেক কিছু ঘটতে বাকি আছে। শুনলেন আমাদের আজকের গল্প বলো বলো দুগ্গা এলো প্রথম পর্ব। গল্পের বিভিন্ন চরিত্রগুলির ভূমিকায় ছিল যথাক্রমে জেঠু, বাবলু, জেঠিমা পম্পা, সাহেব আদিত্য, কাকিমা শ্রেয়া, সুমি অনু, বনি ঋষিত, অর্ক বিট্টু, রিজু আদি ও দীপের ভূমিকায় ছিল সৌম্য। যদি আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার আগামী পর্বে। নমস্কার।